এদিকে রাস্তায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগানে উত্তাল মিরপুর। পর্দার আড়ালে ভারতের ফাইনাল খেলা শুরু। এবার শেখ হাসিনার ফাঁদে পড়লেন আসিফ মাহমুদ। রাস্তায় জনাব তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ জনতা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। মাত্র 3 মাস, বেশি দিন হয়নি, মাত্র 3 মাসের ব্যবধানে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। চমৎকার না ব্যাপারটা? বাংলাদেশের সরকার প্রধান তারেক রহমান মিরপুরে অবরুদ্ধ হয়ে পড়েছিলেন। অলমোস্ট মিরপুরে বিক্ষোভ হয়েছে প্রায় বলা যায় সারা রাত। এই যখন অবস্থা, দর্শক আপনাদের কি মনে হচ্ছে বিএনপি সরকার কি টিকবে? আমার তো মনে হচ্ছে না। এনসিপি নেতারা একে একে তাদের যে কথিত বিপ্লব, সেই কথিত বিপ্লবের সব গোমর একে একে ফাঁস করে দিচ্ছে। এখন জুলাই সন্ত্রাসের কথা সরাসরি স্বীকার করে নিচ্ছেন, নিজের মুখ থেকেই বের করে দিয়েছেন সাবেক উপদেষ্টা এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। হঠাৎ করেই বাংলাদেশের বিরুদ্ধে জরুরি অশনি সংকেত, ভারত বাংলাদেশের সামরিক হামলা চালাতে পারে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ধর্ষণ হত্যা বেড়ে যাওয়ায় বিক্ষুব্ধ জনতা মিরপুরে মাননীয় প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রীকে অবরুদ্ধ করে ভুয়া ভুয়া স্লোগান দেয়। দর্শক মন্ডলী, এতে করে এখন অনেক বিশ্লেষকগণই বলার চেষ্টা করছেন যে বিএনপি কি তাহলে টিকবে। কিছু বিশ্লেষক তো বলছেন যে বিএনপি সরকার টিকতে পারবে না, কারণ তারা 3 মাসের মধ্যেই দেশের জনগণের কাছে অজনপ্রিয় হয়ে উঠেছে। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয়, বিএনপি সরকার অর্থাৎ জনাব তারেক রহমানের সরকার কি 5 বছর পর্যন্ত টিকে থাকতে পারবে কিনা? এ বিষয়টি নিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, এবার নিজের জালে নিজেই আটকে গেলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দর্শক মন্ডলী, আপনারা হয়তো সকলেই জানেন, গতকাল নাসির উদ্দিন পাটোয়ারির উপর ডিম হামলার পর আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, আমাদের থেকে আপনারা বেশি ভায়োলেন্স জানেন না। অর্থাৎ তিনি জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনকে উল্লেখ করে তিনি বলেছেন তারা কি পরিমাণ ভায়োলেন্স জানে। দর্শক, এতে করেই বিশ্লেষকরা বলছেন যে আসলে তিনি নিজের জালে নিজেই ফেসে যাচ্ছেন। অর্থাৎ জুলাই আগস্টে যে তারা সহিংসতাগুলো করেছে সেটা আসলে নিজেরাই তুলে ধরছেন জনগণের সামনে। এতে করে যদি কখনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ ফিরে আসতে পারে তাহলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে আসিফ মাহমুদের কি বিচার হবে নাকি হবে না, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে বাংলাদেশকে আবারও জ্বলে উঠছে 3 মন্ত্রী সহ ঘেরাও স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান, গাড়ি ধাওয়া জনতার ভুয়া ভুয়া স্লোগান, মিরপুরে গণবিক্ষোভ। গতকালকের দৃশ্য ছিল এটি। একজন প্রধানমন্ত্রী কোনো জায়গায় অবরুদ্ধ প্রায় হয়ে গেছেন কিংবা ভুয়া ভুয়া স্লোগান উঠেছে, এমনটা কিন্তু আমার যে বয়স সেই বয়সে আমি কোনো বাংলাদেশের কোনো সরকারকে দেখিনি। বাংলাদেশ গতকালকে যেটি দেখেছে, বাংলাদেশের সরকার প্রধান তারেক রহমান মিরপুরে অবরুদ্ধ হয়ে পড়েছিলেন অলমোস্ট। কিন্তু প্রধানমন্ত্রী তো বিশাল নিরাপত্তা বহরের মধ্যে, তাকে তো অবরুদ্ধ করে রাখা আসলে সম্ভব নয়। গাড়িতে উঠে চলে গেছেন। মিরপুরে বিক্ষোভ হয়েছে প্রায় বলা যায় সারা রাত। এই যখন অবস্থা, দর্শক আপনাদের কি মনে হচ্ছে বিএনপি সরকার কি টিকবে? আমার তো মনে হচ্ছে না, কারণ চারিদিকে বালির বাঁধের মতো সবকিছু নিয়ে যেন ভেঙে পড়ছে। এই মুহূর্তে মহামারী আকার ধারণ করেছে, একই সাথে মানব সৃষ্ট ধর্ষণকাণ্ড মহামারী। ছোট্ট শিশু বাদ যাচ্ছে না, তুলির মতো কোমল শিশু ধর্ষণের শিকার হচ্ছে। মিরপুরের রামিসা তেমনই এক ফুল শিকার হয়ে তাকে হত্যা হয়েছে, আর তাতেই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। পুরো বাংলাদেশ আজ এক নারকীয় ঘটনায় উত্তাল হয়ে উঠেছে। বিশেষ করে এই যে মিরপুরে যে শিশু রামিসা ধর্ষণ কাণ্ডে উত্তাল, এবং এই উত্তাল ঢেউ শেষ পর্যন্ত কোথায় গিয়ে পড়ে সেটি একটি বিষয়। একটি নিষ্পাপ শিশুকন্যাকে ও নৃশংসভাবে ঘটনায় ফেটে পড়েছে সাধারণ মানুষের ক্ষোভ। আর এই গণবিক্ষোভের চরম আঁচে শেষ পর্যন্ত নথি স্বীকার করতে বাধ্য হলেন বাংলাদেশের সরকার প্রধান তারেক রহমান। গত 3 মাসে আপনারা খেয়াল করে দেখবেন যে তারেক রহমান মুখে এক প্রকার কুলুপ এঁটে আছেন। সেই কুলুপাটা প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার রাতে মিরপুরের পল্লবীতে
সেই শিশুকন্যার পরিবারের বাসভবনে গিয়ে দেখা করতে এক প্রকার বাধ্য হন। কিন্তু সবচেয়ে নাটকীয় এবং নজিরবিহীন দৃশ্যটি দেখা গেল যখন প্রধানমন্ত্রী সেই এলাকায় পৌঁছান। 3 মন্ত্রীকে সঙ্গে নিয়ে কঠোরতম পুলিশি প্রহারায় তারেক রহমান যখন গাড়ি থেকে নেমে সেই বাড়িতে ঢুকেছেন, সেখানে কিছুক্ষণ কাটিয়ে আবার গাড়িতে ফেরত এসে গাড়িতে যখন উঠছেন এবং সেই গাড়ি যখন ফিরে গিয়েছে, তাকে ধাওয়া করেছে স্থানীয় জনতার স্লোগান ভুয়া ভুয়া। হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রীর গাড়ি বহরকে লক্ষ্য করে সাধারণ মানুষ চিৎকার করে স্লোগান দিয়েছে ভুয়া ভুয়া। এই দৃশ্য আজ বাংলাদেশের মানুষের পুঞ্জীভূত ক্ষোভেরই বহিঃপ্রকাশ। আপনারা চিন্তা করুন, ক্ষমতার 4র্থ মাসে তথাকথিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী ভুয়া ভুয়া স্লোগান জনরোষের মুখে পড়ছেন। সেই সরকারের গন্তব্য কতদূর হবে সেটাই এখন বিবেচ্য বিষয়। এনসিপি নেতারা একে একে তাদের যে কথিত বিপ্লব, সেই কথিত বিপ্লবের সব গোমর একে একে ফাঁস করে দিচ্ছে। এবার জুলাই বিপ্লবের নামে কারা সন্ত্রাস সৃষ্টি করেছে, টোটাল জুলাই আন্দোলনকে কৌশলের অংশ হিসেবে নয়, সরাসরি সন্ত্রাসের কথা নিজেরাই স্বীকার করছেন। এবং শুধু তা নয়, কে কত বড় সন্ত্রাসী সেই চ্যালেঞ্জও তারা ছুড়ে দিয়েছে। তারপরও এই যে জুলাই আন্দোলন, তাকে বিপ্লব বলে অভিহিত করছে কারা? আত্মস্বীকৃত খুনি হিসেবে তারা নিজেদেরকে জাহির করলো। পুলিশ হত্যা কে করেছে, কোথায় কী হত্যাকাণ্ড কীভাবে ঘটানো হয়েছে, মেট্রো রেলে বিটিভি ভবন সহ বিভিন্ন স্থাপনায় তারা যে নিজেরাই আগুন ধরে দিয়েছে, এগুলো তো পুরনো কথা। সরাসরি টকশোতে স্বীকারোক্তি এসেছে তাদের মুখ থেকে, এবং যার ফলশ্রুতিতে দায়মুক্তি আইন করা হলো, যার মধ্য দিয়ে নিজেদের একটি সেফগার্ড প্রতিষ্ঠা করে রাখা হলো। এখন জুলাই সন্ত্রাসের কথা সরাসরি স্বীকার করে নিচ্ছেন, নিজের মুখ থেকেই বের করে দিয়েছেন সাবেক উপদেষ্টা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঝিনাইদহে শুক্রবার তাদের অন্যতম নেতা মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে যে হামলা হয়েছে, আমরা শুনতে পেলাম যে তাদের দাবি অনুযায়ী প্রথমে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, এরপর হকি স্টিক দিয়ে হঠাৎ করে আক্রমণ করা হয়েছে, 3 জনের মাথা নাকি ফেটে গেছে। অবশ্যই আমরা নিন্দা জানাই, কখনোই এই ধরনের ঘটনাকে আমরা সমর্থন করতে পারি না। তবু প্রশ্ন অনেকের যে এই নাসিরুদ্দিন পাটোয়ারি কেন বারবার হামলার শিকার হচ্ছেন? বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বাতাস দূষিত করছে কে? বা কেন নাসিরুদ্দিন পাটোয়ারি এমন সব অসংলগ্ন কথাবার্তা একের পর এক বলেই যাচ্ছেন? মির্জা আব্বাস সহ অন্যান্য দলের সিনিয়র নেতাদের উদ্দেশ্যে একের পর এক উস্কানিমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন। তো এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি বললেন গণমাধ্যমের সামনে? তিনি বললেন যে হামলায় জড়িত ব্যক্তিদের অবশ্যই শুক্রবার রাতের মধ্যে গ্রেপ্তার করতে হবে। যদি তা না করা হয়, বিএনপির উদ্দেশ্যে বলছেন, আপনাদের যদি ভায়োলেন্স বেছে নিতে হয়, সহিংসতা বেছে নিতে হয়, তাহলে আমাদেরকেও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হতে হবে। ভালো কথা। কি বলছেন? আর বিরোধী দল থেকে বারবার সদিচ্ছা দেখানো হলেও সরকারি দল ভায়োলেন্স চাচ্ছে। আমাদের রক্ত গরম এবং বয়স কম হলেও আমরা বুঝি যে কখন কি করতে হবে, কখন দেশ গড়ার কাজে মন দিতে হবে, এই টাইপের কিছু। কিন্তু যদি সরকারি দল ভায়োলেন্স চায়, সেটাকে একমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিতে চায়, তাহলে এটা যে আমাদের থেকে বেশি কেউ পারবে না, সেটি 2024-এর গণঅভ্যুত্থানে আমরা দেখিয়ে দিয়েছি। বুঝতে পারছেন? এদের আর কোনো ধরনের রাগ ঠাক নেই, একেবারে ওপেন চ্যালেঞ্জ। এবং জুলাইয়ের কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে কতটা নির্লজ্জভাবে, যে সন্ত্রাস কারা কতটুকু করতে পারে তা দেশবাসী দেখেছে। জুলাই সন্ত্রাস তার প্রমাণ। আমরা এরপরও এটিকে বিপ্লব বলবো, আর কি বাকি রইল? তাহলে তো স্পষ্ট, জুলাই আন্দোলন বলেও কিছু নেই, এটি পুরো জুলাই সন্ত্রাস ছিল। সন্ত্রাস তারাই সৃষ্টি করেছে, সরকারের উপরে দোষারোপ করার চেষ্টা করেছে, সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছে আওয়ামী সরকারকে, এবং আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আওয়ামী সরকারের পুলিশ বাহিনীর সদস্যরা তা নিয়ন্ত্রণ করতে গিয়ে তারাও আত্মরক্ষার্থে গুলি ছুড়েছে, তাতে হয়তো কেউ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর বাইরেও তো আমরা স্নাইপার রাইফেলের কথা জানি, আর তো কিছু বাকি থাকছে না। এবং এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা, নাহিদ ইসলামরা, সার্জিস আলমরা যে অস্ত্রের মহড়া দিতে পারে, শুধু অস্ত্রের মহড়া নয়, তার প্রয়োগও ঘটাতে পারে, তার উদাহরণও তো এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার সেই বহুল আলোচিত ইন্টারভিউ টু টেলিভিশনে, যে 5 আগস্ট যদি আওয়ামী সরকারের পতন না ঘটতো তাহলে আমরা সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। তো সেই সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নিয়ে রাখা সেই অস্ত্রগুলো কোথায়? এখনও তো সেই অস্ত্রের সন্ধান পাওয়া গেল না। নিশ্চয়ই তাদের মজুদে আছে, নাকি কি বলবো আমরা? এবং ওই যে জুলাই আন্দোলনের সময় বা 5 আগস্ট পরবর্তী সময়ে দেশের যে 400টি থানা
লুট করা হলো, অস্ত্রগুলো নিয়ে যাওয়া হলো, সেই অস্ত্রের কয়টিই বা উদ্ধার করা হয়েছে? সেই অস্ত্রগুলো কাদের কাছে? আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গোপালগঞ্জে যখন এনসিপি নেতারা সমাবেশ করতে গেলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পড়লেন এবং একটা সময় পুলিশ এবং সেনা সদস্যদের সঙ্গে আওয়ামী নেতাকর্মীদের যে সংঘর্ষ, সেই সময় পুলিশ কন্ট্রোল রুমে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া বসে থেকেই তো সব ধরনের নির্দেশনা দিচ্ছিলেন, কখন কাকে কিভাবে কি গুলি ছুটতে হবে, কখন কিভাবে অ্যাকশনে যেতে হবে। দেখেছে তো দেশবাসী এইসব ঘটনাও। তারা যে তাদের মুখোশ একটু একটু করে উন্মোচন করে আসছে, আর বাকি রইল কি? জুলাই আন্দোলনকারীদের অনেকে তো এখন এসে এ কথাও স্বীকার করছেন অকপটে যে সেই আন্দোলনের পেছনে এমন ভয়ঙ্কর যে ষড়যন্ত্র ছিল, যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের খেলা ছিল, আন্দোলনের নামে লাশ ফেলার প্রতিযোগিতায় তারা মেতে উঠেছিল। যদি এগুলো আগে থেকে জানা থাকতো তাহলে তারা আন্দোলনে নামতেন না। প্রকাশ্যিত এই কথা অনেকেই বলছেন। সবচেয়ে বড় কথা, সামনের দিনগুলোতে আমাদের জন্য কি ওয়েট করছে? ডিপ স্টেটের খেলা এখনো থামেনি, আমি বারবার বলে আসছি। তার রূপটা যে আরো কতটা বিভৎস হবে সম্ভবত বিএনপি এখন নিজেও বুঝতে পারছে না। হঠাৎ করেই বাংলাদেশের বিরুদ্ধে জরুরি অশনি সংকেত, এবং পুরো জাতির জন্য এটা একটা সতর্কবার্তা। অভাবনীয় কিছু ঘটতে পারে, অকল্পনীয় কিছু ঘটতে পারে। দর্শক, চারিদিকে নানান আলামত স্পষ্ট হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন, বাট এটা সত্য। ভারত বাংলাদেশের সামরিক হামলা চালাতে পারে। কখন? বিশেষ করে যখন নরেন্দ্র মোদীর মেয়াদ শেষ হয়ে যাবে ভাব, নির্বাচন আগে আগে, তখন। তবে সেই প্রস্তুতি এবং ইশারা ইঙ্গিত আগে দিয়ে রাখছে। দেখেন, পৃথিবীতে যত সামরিক হামলা, যুদ্ধ বাঁধানো, এগুলো কারণ যদি বিশ্লেষণ করেন, যদি অ্যানালজি করেন, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন যে ভারত বাংলাদেশের উপর হামলা করতে পারে। হামলার কারণগুলো বেসিক্যালি অর্থনৈতিক, আর এগুলো ইন্টারনাল রাজনীতির একটা ম্যানিফেস্টেশন। ভিন দেশে হামলা করা, যেমন ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, এরা যত আগ্রাসন চালিয়েছে, বিদেশে হামলা করেছে, দেখেন যে যুক্তরাষ্ট্রের ইন্টারনাল রাজনীতির ফল এটা একটা। এমনি এমনি ভালো লেগেছে, বা নাম দেয় যে গণতন্ত্র রক্ষার জন্য যুদ্ধ অথবা হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন। আসলে ওগুলো যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার ইন্টারভেনশন এবং তাদের ইন্টারনাল পলিটিক্সের একটা ম্যানিফেস্টেশন। যখন বুশ কিংবা এই ট্রাম্প বা বাইডেন যাই হোক না কেন, যখন দেখে যে অবস্থা খারাপ, আমার ক্ষমতা নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, দেশের ভিতরে আমার ব্যর্থতা, এই সেই, তখন বিদেশে যুদ্ধ বাদিয়ে তখন সম্পদ আহরণের চেষ্টা করে এবং জনগণের সমর্থন নেওয়ার চেষ্টা করে এবং তার যে নরবরের অবস্থা সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। যুদ্ধ এভাবেই হয়। এই যে ভারত পাকিস্তান যে হামলা, পাকিস্তান সাধারণত আকবরই ভারতের উপর কখনো হামলা করে না, আকবরই হামলা করে ভারত, কিন্তু মাইটে খায় মূলত ভারতই। ভারত কেন হামলা করে দেখেন, ওটাও যে ভারতের ইন্টারনাল পলিটিক্স, কংগ্রেস বিজেপি দ্বন্দ্ব, এইসব কারণে অনেক সময় হঠাৎ করে যে কোনো একটা পরিস্থিতি তৈরি করতে নরেন্দ্র মোদী হামলা করেন। তো সাধারণত বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতো দেশে দীর্ঘদিন কেউ ক্ষমতায় থাকলে জনগণ তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় 3 বার ক্ষমতায় থেকে এবার আসতে পারে না, যদিও তাকে ওই ভোটার তালিকা থেকে মুসলমানদের বাদ দিয়ে হারিয়ে দেওয়া হয়েছে। তারপরও জনপ্রিয়তা কমেছিল, এটাও ঠিক, কারণ দীর্ঘদিন ক্ষমতায় থাকলে মানুষ তার উপর বিরক্ত হয়ে যায়। নরেন্দ্র মোদীও 3 টার্ম পূরণ হবে, চতুর্থবারে আর ক্ষমতায় আসতে পারবেন এটা মনে হয় না, এবং ভারতের ইতিহাসে এরকম ঘটে না। আর বাংলাদেশে তো 3 বারের পর গণঅভ্যুত্থান ঘটে যায়। বৈধভাবে যদি আওয়ামী লীগ 3 বার ক্ষমতায় আসতে, তাহলে ওই গণঅভ্যুত্থান মনে হয় ঘটত। আওয়ামী লীগ তো অবৈধভাবে ছিল। তো সেখানে যখন আগামী নির্বাচন আগে নরেন্দ্র মোদী দেখবেন যে তার অবস্থা খারাপ, ভারতের ভিতরে হিন্দুত্ববাদ জাগিয়ে তোলা দরকার, যে ভারতের মানুষ যাতে ফিল করে যে না, ভারত মাতাকে রক্ষা করতে হলে এই হিন্দুত্ববাদী মোদীকে লাগবে, এরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য বাংলাদেশের উপর সামরিক হামলা করতে পারে। যে বাংলাদেশ সেটা একটা ঝামেলা বাজিয়ে দিবে, তারপরে বলবে যে দেখো যে এই যে বাংলাদেশ এখন আমাদের শত্রু, তাদের সাথে যুদ্ধ বাঁধে, আগে শুধু পাকিস্তানের সাথে বাঁধতো, এখন বাংলাদেশের সাথেও বাঁধে। অতএব বাংলাদেশকে রক্ষা করতে হলে, হিন্দুদের রক্ষা করতে হলে নরেন্দ্র মোদী ছাড়া কোনো বিকল্প নেই, কারণ একমাত্র হিন্দু দল বা হিন্দু সরকার নরেন্দ্র মোদী সরকার, আর কংগ্রেস তো সেকুলার সরকার। তো এই নরেন্দ্র মোদী তার ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থেই এই ধরনের ঘটনা ঘটাতে পারেন, বাংলাদেশে সামরিক হামলা করতে পারেন। তার নির্বাচনী প্রচারণা শুরু হলে বা নির্বাচনী প্রচারণার সময় ঘনিয়ে আসলে তখন এরকম একটা আলামত আমরা লক্ষ্য করছি। নানানভাবে বাংলাদেশকে সে বার্তা দিচ্ছে ভারত যে আমরা কিন্তু তোমাদের উপর হামলা করতে পারি। বলা হয়ে থাকে ভারত নাকি ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এক্সপেরিমেন্ট করেছে, যেটা বাংলাদেশের কোল ঘেঁষে এবং বাংলাদেশে তার আলোর ঝলকানিতে বাংলাদেশ বিব্রত হয়েছে, বাংলাদেশের মানুষ ভয় পেয়েছে। এটা একটা বার্তা যে তোমাদের উপর আমরা হামলা করতে পারি। হামলা করলে কি বলে করবে, যে এই যে বাংলাদেশ মনে করেন একটা ঘটনা ঘটিয়ে দিবে,
যে জঙ্গিরা হিন্দুদের উপর হামলা করেছে, এরকম একটা নাটক সাজাবে। তারপরে বলবে যে বাংলাদেশে জঙ্গি আছে যারা ভারতের উপর হামলা চালানোর প্ল্যান করছে এবং হিন্দুদের উপর হামলা চালিয়েছে, তারা সেভেন সিস্টার্সকে অশান্ত করতেছে, অমুক তমুক, এদের ঘাঁটি বাংলাদেশে, অতএব সেই ঘাঁটিকে লক্ষ্য করে ভারত মিসাইল হামলা করবে। বাংলাদেশের উপর হামলা কথা বলবে না, বলবে যে না বাংলাদেশের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আমরা ভারতকে অশান্ত করতে চাই, হিন্দুদের উপর হামলা করে জঙ্গিদের উপর লক্ষ্য করে মিসাইল ছুড়েছে। আর স্বাভাবিকভাবে তখন বাংলাদেশ পাল্টা প্রতিরোধ করতে বাধ্য হবে। আর যদি যেহেতু এটা বিএনপি সরকার, এটা করবে, মাস করবে। জামাত এনসিপির লোকজন লাঠি সোটা নিয়ে বর্ডারে চলে যাবে। বাংলাদেশের মানুষ লাঠি নিয়ে যুদ্ধ করতে অভ্যস্ত, 71 সালে সেটাই করেছে। তো এরকম একটা সুতা তুলে বাংলাদেশের উপর ভারত হামলা করতে পারে বলে আমার যথেষ্ট ধারণা, আপনারা দেখবেন। এবং ভারত বারবার ইঙ্গিত দিচ্ছে, উস্কানি দিচ্ছে, এবং ভারত বাংলাদেশ সম্পর্ক যতটা ছিল সামনে আরো অবনতির দিকে যাচ্ছে। ভারত বাংলাদেশের সাথে সম্পর্কটা হিন্দুত্ববাদী লেন্স থেকে করতে যাচ্ছে, যেটা যুদ্ধ বাঁধানোর একটা প্রক্রিয়া। তারা হিন্দুত্ববাদকে পুঁজি করেই বাংলাদেশের উপর হামলা করতে চায়। যেমন ভারতের ইতিহাসে ভারত বাংলাদেশে যত হাইকমিশনার নিযুক্ত করেছে সবাই একদম ক্যারিয়ার ডিপ্লোম্যাট পাঠিয়েছে, মানে যারা বিসিএস মানে আইসিএস অফিসার হয়, সিভিল সার্ভিস অফিসার হয় ফরেন ক্যাডারে, তাদেরকে পাঠিয়েছে। এবং সম্পর্ক সেভাবে চলেছে। সম্পর্ক যেভাবে হোক না কেন, সিভিল সার্ভিস অফিসার বাংলাদেশে কূটনীতিক হিসেবে এসেছেন বা রাষ্ট্রদূত হিসেবে হাইকমিশনার হিসেবে এসেছেন, মিনিমাম একটা সভ্যতা ছিল। কিন্তু এবার এই প্রথম নরেন্দ্র মোদী একজন কট্টর হিন্দুত্ববাদী রাজনীতিবিদকে, যিনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট না, একজন রাজনীতিবিদকে হাইকমিশনার করে পাঠাচ্ছে। দেখেন, যারা ক্যারিয়ার ডিপ্লোম্যাট তাদের মধ্যে কিছু স্মার্টনেস থাকে, তারা যে কারোর সাথে মিশতে পারে, হাসি দিয়ে কথা বলে, জামাত হোক যে কারো হোক, যা কারোর সাথে মিশতে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু এবার যাকে ভারত হাইকমিশনার হিসেবে পাঠাচ্ছে রাজনীতিবিদ, তার রাজনীতি হচ্ছে যে জামাতকে গালি দাও, হিন্দুত্ববাদ প্রচার করো, মুসলিমকে পাও। এরকম একজন ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী গেরুয়া সন্ত্রাসীকে বাংলাদেশে হাইকমিশনার করে পাঠাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। এবং এই গেরুয়া সন্ত্রাসী নতুন সম্ভাব্য হাইকমিশনার যিনি বাংলাদেশে আসবেন, তিনি বাংলাদেশে যেহেতু এখন বিরোধী দল ইসলামপন্থীরা, তাদের সাথে কোনো ভালো সম্পর্ক করতে পারে না, বরং বিএনপি সরকারের খোঁচাবে যে ইসলামপন্থীদের কোপান, ধরেন, মারেন। পরিস্থিতি এরকম এদিকে যেতে পারে আমার মনে হয়। কারণ এই ব্যক্তি কিসের ডিপ্লোম্যাট? একজন বিজেপি নেতা যিনি সারা জীবন মুসলিম কোপানো রাজনীতি করে এসেছেন, তিনি এখন বাংলাদেশে এসেছেন। আরে ভাই, এটা যদি নেপালে হতো একটা কথা ছিল, নেপালও একটা মোটামুটি হিন্দু অধ্যুষিত রাষ্ট্র, না বাংলাদেশে পাঠাচ্ছে এরকম একজন গেরুয়া সন্ত্রাসীকে, এটা যুদ্ধ বাঁধানোর একটা আলামত। এবং এই সম্পর্ক এসে এই লোক এসে বাংলাদেশের সাথে সম্পর্ক উলটপালট করে ফেলবে। আবার ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের মনোনীত হাইকমিশনার সাক্ষাৎ এবং বাংলাদেশের নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এই দীনেশ ত্রিবেদী একজন কট্টর হিন্দুত্ববাদী, মুসলিম বিদ্বেষী। সেখানে বাংলাদেশের সাথে স্ট্র্যাটেজিক সম্পর্ক আরো নানান বিষয় নিয়ে আলোচনা করেছে। মজার বিষয়, বাংলাদেশে আসবে, সেনাপ্রধানের সাথে আলাপ করে আসছে, ব্যাপারটা কি? এর মানে বাংলাদেশের সেনাবাহিনী হামলা করবে কিভাবে, কি? এটাও কিন্তু আসার আগে সেনাপ্রধানের সাথে বৈঠক করে আসা, এটাও একটা ইঙ্গিত যে বাংলাদেশের উপর তারা সামরিক হামলা চালাতে প্রস্তুত। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।